হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আমরা রাজ্য সহ কেন্দ্র সরকারের যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষাগুলি হয় সেগুলিকে মাথায় রেখে ইতিহাসের একটা ফাউন্ডেশন ক্লাস শুরু করেছি। দেখো, এই হচ্ছে ইতিহাসের সিলেবাস। আমরা এখন প্রাচীন ভারতের ইতিহাসে রয়েছি, আর আমাদের টপিক নাম্বার 1.11 মৌর্য সাম্রাজ্য পর্যন্ত সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। আর এর আগের ক্লাসে আমরা মৌর্য সাম্রাজ্য থেকে যতগুলো এমসিকিউ ছিল সেগুলিকেও প্র্যাকটিস করে নিয়েছি। তো আজ আমরা নতুন একটা টপিক নাম্বার 1.12 ব্রাহ্মণ সাম্রাজ্য, আর এর সাথে আমরা টপিক নাম্বার 1.13 ভারতের ইন্ডো গ্রিক রাজ্য, টপিক নাম্বার 1.14 শক সাম্রাজ্য, আর টপিক নাম্বার 1.15 কুষাণ সাম্রাজ্য। তো আজ আমরা চারটে টপিককে কভার করব: ব্রাহ্মণ সাম্রাজ্য, ভারতের ইন্ডো গ্রিক রাজ্য, শক সাম্রাজ্য আর কুষাণ সাম্রাজ্য। ওকে, তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, টপিক নাম্বার 1.12 ব্রাহ্মণ সাম্রাজ্য। তো এর আগের ক্লাসে টপিক নাম্বার 1.11 লাস্ট পয়েন্ট কি বলেছিলাম? যে মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন বৃহদ্রথ, আর এই বৃহদ্রথের সেনাপতি কে ছিলেন? পুষ্যমিত্র শুঙ্গ। এই সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ বৃহদ্রথকে 185 খ্রিস্টপূর্বাব্দে হত্যা করে দেয় আর মগধে শুঙ্গ বংশে স্থাপনা করে। মনে পড়লো? তো এর আগে কন্টিনিউ করছি এবার। তো দেখো, পুষ্যমিত্র শুঙ্গ মগধে শুঙ্গ বংশে স্থাপনা করেছিলেন, আর ইনি ব্রাহ্মণ জাতির ছিলেন, তাই এটাকে ব্রাহ্মণ সাম্রাজ্য বলা হয়। কেমন? এরপরে আমরা দেখব কর্ণ বংশ। তো কর্ণটাও কি ছিল? ব্রাহ্মণ জাতির ছিল। তো এই দুটো বংশ ব্রাহ্মণ জাতি হওয়ার কারণে এটাকে ব্রাহ্মণ সাম্রাজ্য বলা হয়। ওকে, তো তিনি ব্রাহ্মণ জাতির ছিলেন। শুঙ্গ শাসকেরা নিজেদের রাজধানী বিদিশাতে স্থাপিত করেছিল। নেক্সট, ইন্ডো গ্রিক শাসক মিনান্ডারকে পুষ্যমিত্র শুঙ্গ পরাজিত করেছিলেন। নেক্সট হচ্ছে, পুষ্যমিত্র শুঙ্গ 2বার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। এটা ইম্পর্টেন্ট, কেমন? এখান থেকে কোয়েশ্চেন আসে। পুষ্যমিত্র শুঙ্গ 2বার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, আর এনার জন্য যজ্ঞটাকে করেছিলেন ঋষি পতঞ্জলি। তো এখান থেকে এই কোয়েশ্চেনটাও ফ্রেম করে যে ঋষি পতঞ্জলি কার রাজদরবারে থাকতেন? কার হবে? পুষ্যমিত্র শুঙ্গের। মাথায় রাখবে, কেমন? এখান থেকে কোয়েশ্চেন ফ্রেম করে দেয়। তো পুষ্যমিত্র শুঙ্গ 2বার অশ্বমেধ যজ্ঞ করিয়েছিলেন, আর এনার জন্য এই যজ্ঞের আয়োজন ঋষি পতঞ্জলি করিয়েছিলেন। ভরহুত বা ভারহুত স্তূপের নির্মাণ পুষ্যমিত্র শুঙ্গ করিয়েছিলেন। এগেইন ইম্পর্টেন্ট পয়েন্ট। তো ভরহুত বা ভারহুত স্তূপের নির্মাণ কে করেছিলেন? পুষ্যমিত্র শুঙ্গ করিয়েছিলেন। শুঙ্গ বংশের শেষ শাসক দেবভূতি ছিলেন, আর এই দেবভূতির হত্যা 73 খ্রিস্টপূর্বাব্দে বাসুদেব করে দেয়, আর মগধে কর্ণ বংশে স্থাপনা করে। আর একটু আগেই বললাম যে কর্ণ বংশটাও কি ছিল? ব্রাহ্মণ জাতির ছিল। তো কর্ণ আর শুঙ্গ দুটোই ব্রাহ্মণ সাম্রাজ্যের মধ্যে পড়বে। কেমন? তো শুঙ্গ বংশের শেষ শাসক দেবভূতি ছিলেন, মাথায় রাখবে। আর আগের দিনও বলেছিলাম ক্লাসে যে মগধে যে সমস্ত রাজবংশগুলি স্থাপনা হয়েছিল তাদের ক্রমটাকে মাথায় রাখবে। আর প্রত্যেকটা রাজবংশের স্থাপনা কে করেছিল? প্রভাবশালী রাজা কে ছিল? আর শেষ রাজা। এই তিনটে নাম যেন মাথায় থাকে। তো দেখো, শুঙ্গ বংশের স্থাপনা করেছিলেন পুষ্যমিত্র শুঙ্গ, আর শেষ শাসক কে ছিলেন? দেবভূতি। তো এই দেবভূতিরই হত্যা করে 73 খ্রিস্টপূর্বাব্দে বাসুদেব মগধে কর্ণ বংশে স্থাপনা করেন। মাথায় থাকবে? তো চলো আগে বাড়ছি। তো কর্ণ বংশের শেষ রাজা সুশর্মা ছিলেন। কর্ণ বংশের স্থাপনা করেছিলেন কে? এখনই বললাম, বাসুদেব। আর শেষ রাজা হচ্ছে সুশর্মা। বারবার বলছি, প্রত্যেকটা রাজবংশের স্থাপনা কে করেছিলেন? যদি কোনো দাপুটে রাজা থাকে, শক্তিশালী রাজা, তার নাম, আর শেষ রাজা অন্তিম শাসক কে ছিলেন, এই তিনটে নামকে যেন মাথায় রাখবে। ঠিক আছে? তো কর্ণ বংশের শেষ রাজা সুশর্মা ছিলেন, আর এই সুশর্মার হত্যা শিমুখ 60 খ্রিস্টপূর্বাব্দে করে দেয় এবং সাতবাহন বংশে স্থাপনা করেন। তো কি দাঁড়ালো? শুঙ্গ বংশ, কর্ণ বংশ, আর তারপরে সাতবাহন বংশ। আর আগের দিন একটা লিস্ট দিয়েছিলাম, লিস্টটা আশা করছি মুখস্থ করে নিয়েছো। ক্রমটা বারবার বলছি, কেমন? ক্রমটা জানতে হবে। ক্রমটাকে গড়বড় করলে চলবে না। মগধে যে সমস্ত রাজবংশগুলি স্থাপিত হয়েছিল তার ক্রমটা পর পর মাথায় রাখতে হবে। ওকে? আর দেখেছো নিশ্চয়ই, যখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করেছিলাম তো এখান থেকে এই লিস্ট থেকে কোয়েশ্চেন করেছিল, আর ভালো ভালো এক্সামে করেছিল। ইউপিএসসি সিডিএস, এনডিএ, সিএপিএফ এসি, এসএসসি সিজিএল। ঠিক আছে? ইম্পর্টেন্ট, ওই জন্য বলা হচ্ছে বারবার। ওকে, নেক্সট হচ্ছে, সাতবাহন শাসকেরা নিজেদের রাজধানী
প্রতিষ্ঠানে স্থাপিত করেছিলেন। আর এটা কোথায়? গোদাবরী নদীর তীরে রয়েছে। ঠিক আছে, গোদাবরী নদীর তীরে অবস্থিত। আর মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় এটা পড়ে। কেমন? তো সাতবাহন শাসকেরা নিজেদের রাজধানী প্রতিষ্ঠানে স্থাপিত করেন। নামটা মাথায় রাখবে, কেমন রাজধানীর, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। ওকে, নেক্সট হচ্ছে সাতবাহন বংশের গুরুত্বপূর্ণ শাসক ছিলেন সিমুক। তো সিমুক সাতবাহন বংশের প্রতিষ্ঠা করেছিলেন সুশর্মাকে হত্যা করে 60 খ্রিস্টপূর্বাব্দে, একটু আগেই বললাম। তো সিমুক প্রথম সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণী, বশিষ্ঠীপুত্র পুলুমাবি আর যজ্ঞশ্রী সাতকর্ণী। তো এনারা সাতবাহন বংশের গুরুত্বপূর্ণ শাসক ছিলেন। যজ্ঞশ্রী সাতকর্ণী এই বংশের শেষ শক্তিশালী শাসক ছিলেন, যার মুদ্রায় জাহাজ বা সমুদ্রযানে ছবি পাওয়া যায়, যা থেকে বাণিজ্যিক সমৃদ্ধির প্রমাণ পাওয়া যায়। ওকে, নেক্সট হচ্ছে সাতবাহন বংশের রাজা প্রথম সাতকর্ণী তার সাম্রাজ্যের ক্ষমতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য বৈদিক রীতি অনুযায়ী 2টো অশ্বমেধ যজ্ঞ আর একটা রাজসূয় যজ্ঞ করিয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। প্রথম সাতকর্ণী 2টো অশ্বমেধ যজ্ঞ আর একটা রাজসূয় যজ্ঞ করিয়েছিলেন। আর একটু আগে কি দেখলাম? পুষ্যমিত্র শুঙ্গ 2টো অশ্বমেধ যজ্ঞ করিয়েছিলেন। তো মাথায় রাখবে, ঠিক আছে, কে কটা অশ্বমেধ, কে কটা রাজসূয় যজ্ঞ করাচ্ছে। কেমন? চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে সাতবাহন শাসনের সময় প্রসিদ্ধ সাহিত্যকার হাল এবং গুণাঢ্য ছিলেন। নাম দুটো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এখান থেকে এক্সামে প্রায় কোশ্চেন আসে। তো সাতবাহন শাসনের সময় প্রসিদ্ধ সাহিত্যকার হাল এবং গুণাঢ্য ছিলেন। দেখো, এই হাল নিজে একজন সাতবাহন বংশের 17তম রাজা ছিলেন। তো রাজাও ছিলেন, তার সাথে সাথে একজন কবি এবং সাহিত্যিকও ছিলেন। আর এই হালের লেখা বিখ্যাত যে কাব্যগ্রন্থ, তার নাম কি? গাথা সপ্তপদী। এটাও ইম্পর্টেন্ট, এখান থেকে এক্সামে কোশ্চেন আসে যে হালের রচনা কোনটি, নিম্নের কোনটি হাল রচনা করেছিলেন? তো গাথা সপ্তপদী হবে। ওকে, তো তিনি প্রাকৃত ভাষায় গাথা সপ্তপদী নামক একটি বিখ্যাত কাব্যগ্রন্থ সংকলন করেছিলেন, যাতে 700টি প্রেমের কবিতা রয়েছে। নেক্সট হচ্ছে গুণাঢ্য। তো হালেরই রাজদরবারে এই গুণাঢ্য থাকতেন। ঠিক আছে, তো গুণাঢ্য তিনি হালের রাজসভার অন্যতম অলংকার ছিলেন। তিনি প্রাকৃত ভাষায় বৃহৎ কথা নামক একটি অসাধারণ মহাকাব্য রচনা করেছিলেন। তো গুণাঢ্যের লেখা মহাকাব্য কি? বৃহৎ কথা। আর হালের লেখা গাথা সপ্তপদী, মিক্স করো না। ঠিক আছে, তো তিনি প্রাকৃত ভাষায় বৃহৎ কথা নামক একটি অসাধারণ মহাকাব্য রচনা করেছিলেন, যা ভারতীয় সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হিসাবে গণ্য করা হয়। মাথায় থাকবে। নেক্সট পয়েন্ট হচ্ছে সাতবাহন শাসকেরা রূপা, তামা, সীসা, পটিন এবং কাঁসার মুদ্রার প্রচলন করেছিলেন। সাতবাহনরা নিজেদের মুদ্রা বানানোর জন্য যে সীসার ব্যবহার করতেন সেটা রোম থেকে আনা হতো। ওকে, রোম থেকে আনা হতো। নেক্সট হচ্ছে ব্রাহ্মণদের জমিদান করার প্রথা সাতবাহন শাসকেরা চালু করেন। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এক্সামে প্রায় আসতে থাকে যে ব্রাহ্মণদের জমিদান করার প্রথা নিম্নের কোন বংশের শাসকেরা চালু করেছিলেন? অপশন এ মৌর্য বংশ, অপশন বি শুঙ্গ বংশ, অপশন সি কুষাণ বংশ, অপশন ডি সাতবাহন রাজবংশ। তো মাথায় রাখবে, এটা সাতবাহন শাসকেরা চালু করেছিলেন। ঠিক আছে, ব্রাহ্মণদের জমিদান করার প্রথা সাতবাহন শাসকেরা চালু করেছিলেন। সাতবাহনদের রাজকীয় ভাষা কি ছিল? প্রাকৃত। আর লিপি কি ছিল? ব্রাহ্মী। তো অশোকের শিলালিপিতে আমরা কোন ভাষা, কোন লিপি কোথা কোথা থেকে পাওয়া গেছে সেগুলি সব করিয়েছিলাম। ডিটেলস ক্লাসও করেছিলাম, আবার এমসিকিউ প্র্যাকটিস যখন করেছিলাম তখনও এক গাদা কোয়েশ্চেন করেছিলাম। আর দেখেছো নিশ্চয়ই কত স্ট্যান্ডার্ড এক্সামে জিজ্ঞেস করেছে। তো লিপি, ভাষা, এগুলোকে বিশেষ খেয়াল রাখবে। ঠিক আছে, শিলালিপি হলো, স্তম্ভলিপি হলো, আর তাতে যে ব্যবহার করা লিপি বা ভাষা কি ছিল সেখান থেকে এক্সামে প্রায় কোয়েশ্চেন আসে। তো সাতবাহনদের যে রাজকীয় ভাষা সেটা কি? প্রাকৃত। আর লিপি কি হয়ে যাবে? ব্রাহ্মী। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে সাতবাহন বংশ মাতৃসত্তাত্মক ছিল। আর কেন ছিল? কারণ সাতবাহন বংশের যে রাজা, তাদের নাম ওনাদের মায়ের নাম অনুযায়ী হতো। যেমন গৌতমীপুত্র, তো গৌতমী এটা কি? মায়ের নাম। তো রাজাদের নামগুলো ওনাদের মায়ের নাম অনুযায়ী হতো, যেমন গৌতমীপুত্র, বশিষ্ঠীপুত্র ইত্যাদি। ঠিক আছে, তো সাতবাহন বংশ মাতৃসত্তাত্মক ছিল, কিন্তু সাতবাহন যে রাজকুল সেটা পিতৃসত্তাত্মক ছিল। কেন ছিল? কারণ রাজ সিংহাসনের যে উত্তরাধিকারী সেটা পুত্ররাই হতো, পুত্রী বা কন্যা হতো না। ঠিক আছে, ছেলেরাই, পুত্ররাই সিংহাসনে বসতো, উত্তরাধিকারী পুত্ররাই হতো। ওকে, তো রাজকুলটা কি ছিল? পিতৃসত্তাত্মক ছিল, আর বংশটা মাতৃসত্তাত্মক ছিল। মাথায় রাখবে এটা। নেক্সট হচ্ছে সাতবাহন শাসকেরা গ্রামীণ এলাকায় প্রশাসনের কাজ গোলমিককে দিয়েছিলেন, গোলমিককে সমর্পণ করেছিলেন। তো এই গোলমিকটা কে ছিল? তো গোলমিক একটি সৈনিক টুকরির প্রধান ছিলেন, যেখানে 9টা রথ,
মানে যে টুকরিটায় বা কোম্পানিতে 9টা রথ, 9টা হাতি, 25টা ঘোড়া আর 45টা পায়ে চলা সৈনিক থাকতো। ঠিক আছে, তো গোলমিক একটি সৈনিক টুকরির প্রধান ছিলেন, একটা সেনার টুকরির, একটা সেনার কোম্পানির প্রধান ছিল, যেখানে মানে যে কোম্পানিতে 9টা রথ, 9টা হাতি, 25টা ঘোড়া আর 45টা পায়ে চলা সৈনিক থাকতো। এখনো দেখবেন এখন বর্তমান সময়ে বিভিন্ন যে প্যারামিলিটারি ফোর্স রয়েছে, বিএসএফ হলো বা সিআরপিএফ হলো বা সিআইএসএফ হলো, আইটিবিপি, বিভিন্ন যেগুলি রয়েছে প্যারামিলিটারি হোক বা মিলিটারি হোক, আর্মি কোম্পানি থাকে। তো এক একটা কোম্পানিতে 120 জন, 30 জন, মানে যেমন সংখ্যার আবন্টন থাকে সেই সংখ্যায় একটা করে কোম্পানি থাকে, টুকরি থাকে। ঠিক আছে, তো ওই রকম একটা টুকরির প্রধান কে ছিলেন? গোলমিক ছিলেন। আর সেই টুকরিতে 9টা রথ, 9টা হাতি, 25টা ঘোড়া আর 45টা পায়ে চলা সৈনিক থাকতো। ক্লিয়ার হলো? চলো আগে বাড়া যাক। নেক্সট পয়েন্ট হচ্ছে সাতবাহন কালের গুরুত্বপূর্ণ স্থাপত্য কীর্তিগুলি হলো কার্লের চৈত্য, অজন্তা এবং ইলোরার গুফা নির্মাণ এবং অমরাবতী কলার বিকাশ। সাতকর্ণী এবং অন্য সাতবাহন শাসকদের দক্ষিণা পথের স্বামী বলা হতো। পয়েন্টটা ইম্পর্টেন্ট, কেমন? দক্ষিণা পথের স্বামী সাতকর্ণী এবং অন্য সাতবাহন শাসকদের বলা হতো। এখানে একটা নোট দেওয়া আছে, দেখো, যে সাতবাহন রাজ্য উত্তর এবং দক্ষিণ ভারতের মধ্যে সেতুর কাজ করেছিল। উত্তর ভারত আর দক্ষিণ ভারতকে জয়েন করেছিল, সেতুর কাজ করেছিল এই সাতবাহন রাজ্য। ওকে, এবার দেখো কার্লের চৈত্য, অজন্তা ও ইলোরার গুহা, আর এখানে অমরাবতী শিল্পকলা, এদের সম্বন্ধে কিছু কিছু পয়েন্ট দেওয়া আছে যেগুলো ইম্পর্টেন্ট। তো কার্লের চৈত্য এটা ভারতের বৃহত্তম, সব থেকে বড় চৈত্য। আর চৈত্য মানে কি কি বলেছিলাম যখন বৌদ্ধ ধর্ম করিয়েছিলাম? চৈত্য হচ্ছে বৌদ্ধদের উপাসনা গৃহ, পূজার ঘর। আর বিহার মানে কি? যেখানে বৌদ্ধ ভিক্ষুকরা বিশ্রাম করে। ঠিক আছে, তো দুটোকে মিক্স করো না। তো চৈত্য বৌদ্ধদের প্রার্থনা গৃহ। ঠিক আছে, আর এই কার্লে চৈত্যটা ভারতের বৃহত্তম চৈত্য। ওকে, নেক্সট হচ্ছে অজন্তা ও ইলোরার গুহা। তো অজন্তার প্রথম দিকের গুহাগুলি, বিশেষ করে গুহা নম্বর 9, 10, 12 আর 13, এই গুহার সংখ্যাগুলিকে মনে রাখবে, ইম্পর্টেন্ট, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন ফ্রেম করে দেয়। তো এই গুহাগুলি সাতবাহন আমলেই তৈরি করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে অমরাবতী শিল্পকলা। তো অমরাবতী শিল্পকলা সাতবাহন পৃষ্ঠপোষকতায় অন্ধ্রপ্রদেশে বিকশিত হয়েছিল, যা অমরাবতী স্কুল নামে পরিচিত। আর এই কলায় কি হয়? তো সাদা মার্বেলে বৌদ্ধ ধর্মের কাহিনী এবং জীবনের গতিশীল রূপায়ণ অত্যন্ত সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা হয়। ঠিক আছে, তো এই ছিল ব্রাহ্মণ সাম্রাজ্য। তো টপিক নাম্বার 1.12 ব্রাহ্মণ সাম্রাজ্য তোমাদের কমপ্লিট হলো। এর থেকে বেশি জানতে হবে না, এক্সামে কোয়েশ্চেন এর মধ্যেই আসবে। ঠিক আছে, যতগুলো পয়েন্ট দেওয়া আছে, আর আমি বারবার বলছি যে পিপিটিতে সেই পয়েন্টগুলোকেই সামিল করা হয়েছে যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। ওই আলতু ফালতু পড়ার মতো অনেক কিছু আছে। তো আমরা কি আলতু ফালতু পড়তে এসছি? না, যেটা দরকার পরীক্ষাটাকে পাশ করার জন্য, যেটা দরকার সেটা পড়বো। ঠিক আছে, আর আলতু ফালতু না পড়ে টাইমটাকে সেভ করে এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলিকে বারবার রিভিশন করব। ওকে, তো ব্রাহ্মণ সাম্রাজ্য কমপ্লিট হলো। এবার চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে টপিক নাম্বার 1.13 ভারতের ইন্ডো গ্রিক রাজ্য বা যবন রাজ্য। যবন মানে কি? বিদেশি। তো ভারতে বিদেশি আক্রমণকারীদের ক্রমটা কি? এই যে পরপর দেওয়া রয়েছে, এটা মাথায় রাখবে। ক্রমগুলো যেন উল্টো পাল্টা করো না, কেমন? পর 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 মাথায় রাখবে। তো প্রথম ছিল ইন্ডো গ্রিক, দ্বিতীয় শক, তৃতীয় পহল্লব বা পার্থিয়ান, আর চতুর্থ হচ্ছে কুষাণ। তো ইন্ডো গ্রিক কারা ছিলেন? তো আলেকজান্ডারের অভিযানের পর ব্যাকট্রিয়া থেকে আগত গ্রিকরা। ঠিক আছে, আলেকজান্ডারের অভিযানের পর ব্যাকট্রিয়া থেকে আগত গ্রিকরা। নেক্সট হচ্ছে শক। তো শকরা মধ্য এশিয়া থেকে আগত যাযাবর গোষ্ঠী ছিল, মধ্য এশিয়া থেকে এসেছিল শকরা। আর এরা কি ছিল? যাযাবর গোষ্ঠী ছিল। নেক্সট পহল্লব, একটু আগেই বললাম পহল্লব বা পার্থিয়ান, বা এদের শক পহল্লব বলা হয়। আর কুষাণ, তো কুষাণ ইউচি জনজাতির একটা গোষ্ঠী ছিল যা ভারতে শক্তিশালী সাম্রাজ্য স্থাপন করেছিল। দেখো এখান থেকে কোয়েশ্চেন আসে, কেমন? কুষাণরা কোন জাতির গোষ্ঠী ছিল? তো মাথায় রাখবে ইউচি। যখন এমসিকিউ প্র্যাকটিস করব দেখে নেবে এটা কতবার জিজ্ঞেস করেছে। ওকে, নেক্সট, সেলুকাস দ্বারা স্থাপিত পশ্চিম তথা মধ্য এশিয়ার বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী প্রথম অ্যান্টিওকাস অক্ষুণ্ণ রেখেছিলেন। অ্যান্টিওকাস দ্বিতীয় শাসনকালে বিদ্রোহের ফলস্বরূপ অনেক প্রান্ত স্বাধীন হয়ে যায়। ঠিক আছে, অ্যান্টিওকাস দ্বিতীয় শাসনকালে বিদ্রোহ হয়ে যায়, যার ফলে অনেক প্রান্ত স্বাধীন হয়ে যায়। তো বিদ্রোহটা কে করেছিল? বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো ডিওডোটাস প্রথম। ঠিক আছে, বিদ্রোহের নেতৃত্ব ডিওডোটাস প্রথম করেছিলেন। নেক্সট হচ্ছে ব্যাকট্রিয়াতে ডিওডোটাস প্রথমের পর সিংহাসন আরোহণকারী গ্রিক রাজাদের ক্রমগুলি হচ্ছে
তো এই ক্রমগুলোকে পর পর মাথায় রাখবে, ঠিক আছে? ব্যাকট্রিয়াতে যে সমস্ত রাজবংশগুলি শাসন করেছিল আর তাদের কিছু প্রধান প্রধান রাজাদের নাম দেওয়া রয়েছে, এই নামগুলিকে মাথায় রাখবে। তো প্রথম হচ্ছে ডিওডোটাস প্রথম। তো ইনি ব্যাকট্রিয় গ্রিক রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, দ্বিতীয় ডিওডোটাস। তো দ্বিতীয় ডিওডোটাস প্রথম ডিওডোটাসের পুত্র ছিলেন, ঠিক আছে? নেক্সট হচ্ছে ইউথিডেমাস। তো ইউথিডেমাস ডিওডোটাস বংশের অবসান ঘটিয়ে ইউথিডেমিস বংশের প্রতিষ্ঠা করেন ব্যাকট্রিয়াতে। তো প্রথমে কি আসলো? ডিওডোটাস রাজবংশ। আর এর দুটো রাজা কে ছিল? প্রথম ডিওডোটাস, যিনি ডিওডোটাস বংশের প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট হচ্ছে ওনার পুত্র ডিওডোটাস দ্বিতীয়, ঠিক আছে? তারপর কে আসছে? তো ডিওডোটাস বংশের অবসান ঘটিয়ে ইউথিডেমাস, ঠিক আছে? ইউথিডেমাস ইউথিডেমিস বংশের প্রতিষ্ঠা করছেন। নেক্সট হচ্ছে ডেমিট্রিয়াস। তো ডেমিট্রিয়াস ইউথিডেমাসের পুত্র ছিলেন, ঠিক আছে? যিনি উত্তর পশ্চিম ভারতে অভিযান চালিয়েছিলেন, এই ডেমিট্রিয়াস, এটা মাথায় রাখবে। উত্তর পশ্চিম ভারতে ডেমিট্রিয়াস অভিযান চালিয়েছিলেন। নেক্সট, মিনান্ডার। তো খুব ইম্পর্টেন্ট নাম, এটা আমরা বৌদ্ধ ধর্ম পড়ার সময় পড়েছিলাম যে গ্রিক রাজা মিনান্ডার আর বৌদ্ধ ভিক্ষুক নাগসেন, এদের মধ্যে যে কথোপকথন, তার বর্ণনা কোথায় পাওয়া যায় বলো তো? জানাও এটা আমাকে। আর এখান থেকে কোয়েশ্চেন আসে কেমন, ইগনোর করো না এগুলোকে। তো মিনান্ডার সবচেয়ে বিখ্যাত ইন্ডো গ্রিক শাসক ছিলেন, যিনি মিনান্ডার বা মিলিন্দ নামে পরিচিত। তো মিলিন্দ থেকে মিলিন্দ পনহ। তো মিলিন্দ পনহ নামক গ্রন্থে গ্রিক রাজা মিনান্ডার আর বৌদ্ধ ভিক্ষুক নাগসেনের যে কথোপকথন, তার বর্ণনা পাওয়া যায়, ঠিক আছে? নেক্সট হচ্ছে ইউক্রাটাইডস। তো ইউক্রাটাইডসকে দ্য গ্রেট বা মহান বলা হয়, ওকে? নেক্সট, অ্যান্টিয়ালসিডাস। আর লাস্ট হচ্ছে হরমিক্স। তো এই ছিল পরপর 8টা নাম। এই 8টার নামকে 2-4 বার দেখবে, মাথায় ঢুকে যাবে, ঠিক আছে? এই ক্রমটাকে পরপর মাথায় রাখবে। প্রথম ডিওডোটাস, দ্বিতীয় ডিওডোটাস, ইউথিডেমাস, ডেমিট্রিয়াস, মিনান্ডার, ইউক্রাটাইডস, অ্যান্টিয়ালসিডাস আর হরমিক্স, ঠিক আছে? চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে ভারতে সর্বপ্রথম আক্রমণ ব্যাকট্রিয়ার শাসক প্রথম ডেমিট্রিয়াস করেছিলেন। ভারতে সর্বপ্রথম আক্রমণ ব্যাকট্রিয়ার শাসক ডেমিট্রিয়াস প্রথম করেছিলেন। তিনি 190 খ্রিস্টপূর্বাব্দে ভারতে আক্রমণ করেন এবং আফগানিস্তান, পাঞ্জাব এবং সিন্ধের অনেক বড় ভাগ দখল করে নেন। তিনি সাকলকে নিজের রাজধানী বানান। ইম্পর্টেন্ট, সাকলকে নিজের রাজধানী বানান, যাকে ইন্ডো গ্রিক বা ব্যাকট্রিয়ায় ইউনানি বলা হয়। দেখো, গ্রিককে ইউনান বলা হয়, ঠিক আছে? তো ইউনান থেকে এসছে ইউনানি, তো ইন্ডো গ্রিক বা ব্যাকট্রিয়ায় ইউনানি বলা হয়। নেক্সট হচ্ছে ইন্ডো গ্রিক শাসকদের মধ্যে সব থেকে বেশি বিখ্যাত মিনান্ডার ছিলেন। এনার রাজধানী সাকল, যার আধুনিক নাম কি শিয়ালকোট, শিক্ষার কেন্দ্র ছিল, ওকে? নেক্সট হচ্ছে মিনান্ডার নাগসেনের কাছ থেকে বৌদ্ধ ধর্মের দীক্ষা নেন। এগেন ইম্পর্টেন্ট। আর একটু আগেই বললাম যে মিনান্ডারের প্রশ্ন তথা নাগসেন দ্বারা দেওয়া যে উত্তর, সেটা একটা পুস্তকের রূপে সংকলিত রয়েছে, যার নাম কি? পুস্তকটার নাম মিলিন্দ পনহ। এখান থেকে বারবার এক্সামে কোয়েশ্চেন আসে, কেমন? মাথায় রাখবে এগুলো, ওকে? আগে বাড়ছি। নেক্সট হচ্ছে ইন্ডো গ্রিক শাসকেরা ভারতের প্রথম শাসক ছিলেন, যাদের জারি করা মুদ্রার ব্যাপারে নিশ্চিতভাবে বলা যায় যে মুদ্রাগুলি কোন রাজা জারি করেছিলেন। নেক্সট হচ্ছে ভারতে সর্বপ্রথম ইন্ডো গ্রিক শাসকেরাই স্বর্ণ মুদ্রা, সোনার মুদ্রা চালু করেছিলেন। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এখান থেকে 3 টাইপের কোয়েশ্চেন হয়। প্রথম টাইপ হচ্ছে ভারতে সর্বপ্রথম কোন শাসকেরা স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন, যার উত্তর সামনেই রয়েছে। আরেকটা হয় ভারতে সবচেয়ে বেশি পরিমাণে স্বর্ণ মুদ্রা কোন শাসকেরা চালু করেছিলেন, আর সব থেকে পিওর, সব থেকে খাঁটি শুদ্ধ স্বর্ণ মুদ্রা কোন শাসকেরা চালু করেছিলেন, ঠিক আছে? তো এটার আনসার পেলে বাকি দুটোর আনসার পরে পেয়ে যাবে, ঠিক? তো মাথায় রাখবে, ভারতে সর্বপ্রথম ইন্ডো গ্রিক শাসকেরাই সোনার মুদ্রা বা স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন, ওকে? নেক্সট হচ্ছে ইন্ডো গ্রিক শাসকেরা ভারতের উত্তর পশ্চিম সীমা প্রান্তে গ্রিকের প্রাচীন কলার প্রচলন করেন, যা হেলেনিস্টিক আর্ট নামে পরিচিত। এগেন ইম্পর্টেন্ট, ঠিক আছে? গ্রিকের প্রাচীন কলার প্রচলন ভারতের উত্তর পশ্চিম সীমা প্রান্তে ইন্ডো গ্রিক শাসকেরা করে, যা হেলেনিস্টিক আর্ট নামে পরিচিত। আর ভারতের যে গান্ধার কলা, তো গান্ধার কলা হলো, তারপর মথুরা কলা, একটু আগে দেখলাম অমরাবতী কলা। তো কলার ব্যাপারে যে সমস্ত আর্টগুলি রয়েছে, আর্ট অ্যান্ড কালচারের জন্য খুব ইম্পর্টেন্ট, যারা সিভিল সার্ভিসের এক্সাম দাও, ঠিক আছে? তো আর্ট অ্যান্ড কালচারের জন্য আমি পরে ক্লাস নেব।
তখন এগুলো ডিটেলসে জানবো। এই গান্ধার কলাটা এর একটা উত্তম উদাহরণ। হেলেনিস্টিক আর্টের একটা উত্তম উদাহরণ হচ্ছে ভারতের গান্ধার কলা, মাথায় থাকবে। নেক্সট হচ্ছে ইন্ডো গ্রিকরা পর্দার প্রচলন শুরু করে, যা ভারতীয় নাট্যকলার বিকাশে যোগদান করেছিল। আর পর্দা যেহেতু ইন্ডো গ্রিকদেরই দান ছিল, তাই এটাকে যবনিকা বলা হয়। ঠিক আছে, তো যবনিকাটা কি? পর্দা। নাট্যকলার যে পর্দা থাকে, সিনেমার পর্দা দেখেছো, তো ওই টাইপের পর্দা। ঠিক আছে, তো পর্দা যেহেতু ইন্ডো গ্রিকদের দান ছিল, তাই এটাকে যবনিকা বলা হয়। তো এই ছিল তোমাদের টপিক নাম্বার 1.13, ভারতের ইন্ডো গ্রিক রাজ্য। এর থেকে বেশি পড়তে হবে না, জানতে হবে না। কোয়েশ্চেন এখান থেকে আসবে, যদি এক্সামে কোয়েশ্চেন আসে তো এই পয়েন্টগুলো থেকেই আসবে, 100% আসবে। ওই 99% বলে 1%-এর ভরসায় ছেড়ে দিলাম যে এলো না, দি বলে দেবো সব কি আসে, সেরকম করছি না। 100% ঠুকে বলছি, যদি কোয়েশ্চেন করে এর মধ্যেই আসবে, কথা শেষ। বুঝে গেল? চলো আগে বাড়া যাক। এবার দেখো টপিক নম্বর 1.14, শক সাম্রাজ্য। তো প্রথম পয়েন্ট হচ্ছে ইন্ডো গ্রিকদের পর ভারতে শকেরা আসে। শকেদের 5টি শাখা ছিল, আর প্রত্যেকটি শাখার রাজধানী ভারত এবং পাকিস্তানে আলাদা আলাদা ভাবে বিভক্ত ছিল। তো প্রথম যে শাখা সেটা আফগানিস্তানে ছিল, দ্বিতীয় শাখা পাঞ্জাবে, আর রাজধানী ছিল কোথায়? তক্ষশিলাতে। তৃতীয় শাখা মথুরাতে, চতুর্থ শাখা পশ্চিম ভারতে, এবং পঞ্চম শাখা দক্ষিণের উপরের ভাগে প্রভুত্ব স্থাপিত করেছিল। তো দেখো, এটা যদি ভারতের ম্যাপ হয়, ঠিক আছে, তো কি বলছে? প্রথম শাখা আফগানিস্তানে, তো এটা পাকিস্তান, আর পাকিস্তানের এদিকে গেলে আফগানিস্তান আসবে। তো আগে তো ভারতের ম্যাপ এরকম ছিল না, এই যে এইভাবে পুরোটাই ছিল অখণ্ড ভারত। চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসকে পরাজিত করে কি বলেছিলাম, তো ম্যাপটা বিস্তার হয়েছিল, ভারতের যে সাম্রাজ্য, চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য বিস্তার হয়েছিল। তো ম্যাপটা এইভাবে ছিল, অখণ্ড ভারত। তো আফগানিস্তান প্রথম শাখা, দ্বিতীয় শাখা পাঞ্জাবে, আর রাজধানী কোথায় ছিল? তক্ষশিলায়, এটা দ্বিতীয় শাখা। তৃতীয় শাখা মথুরাতে, এই দিল্লির পাশে রাফলি ড্র করছে, এটা মথুরা। চতুর্থ শাখা পশ্চিম ভারতে, মানে আমাদের এদিকে। আর পঞ্চম শাখা দক্ষিণের উপরিভাগে। তো দক্ষিণ যদি এটা হয়, দক্ষিণের যে মালভূমি, দক্ষিণ, তো দক্ষিণের উপরিভাগে। তো বুঝতে পারছো, মোটামুটি গোটা ভারতটাকে ছেঁকে ধরেছিল, প্রায় সব জায়গাতেই ছিল। তো ওটাই বলা হলো যে শকেদের 5টি শাখা ছিল, এবং প্রত্যেকটি শাখার রাজধানী ভারত এবং আফগানিস্তানে আলাদা আলাদা ভাবে বিভক্ত ছিল। প্রথম শাখা আফগানিস্তানে, দ্বিতীয় শাখা পাঞ্জাবে, আর রাজধানী ছিল তক্ষশিলাতে, তৃতীয় শাখা মথুরাতে, চতুর্থ শাখা পশ্চিম ভারতে, এবং পঞ্চম শাখা দক্ষিণের উপরের ভাগে প্রভুত্ব স্থাপিত করেছিল। ওকে, নেক্সট হচ্ছে ভারতের শক বংশের প্রথম উল্লেখযোগ্য রাজা বা প্রতিষ্ঠাতা ছিলেন মো বা মোগা। ইম্পর্টেন্ট, কেমন? শক বংশের স্থাপনা কে করেছিলেন, বা প্রথম রাজা কে ছিলেন? তো কি হবে? মো বা মোগা, মাথায় রাখবে এটা। নেক্সট হচ্ছে শকরা মূলত মধ্য এশিয়ার যাযাবর জাতি বা বাসিন্দা ছিল, এবং চারণ ভূমির খোঁজে ভারতে এসেছিল। বুঝতে পারছো? ছিছি করার ব্যাপার। চারণ ভূমির খোঁজে ভেড়া চড়াতে এসেছিল, ভেড়া দিয়ে ভারতীয়দের গাধা বানিয়ে দিল, শাসন করে চলে গেল। তো কখনো ইন্ডো গ্রিকরা আসছে, কখনো শকরা আসছে, কখনো পল্লবরা আসছে, কখনো কুষাণরা আসছে, কখনো মুসলিম আক্রমণকারীরা আসছে, গজনী, গৌরী, তারপর 200 বছর ব্রিটিশরা। মানে ভারতটা হোটেল, যে কেউ মুখ উঠিয়ে চলে আসছে আর শাসন করে দিয়ে চলে যাচ্ছে, আর ভারতীয়রা হাঁ করে দেখছে। তো ভারতীয় একটা বড় প্রশ্ন চিহ্ন লাগা দরকার, যে ভারতীয়রা কি? ঠিক আছে, এই যে এত বাহবা দিয়ে বেড়াই, অত পাকামো করি, আদৌ পাকামো করার মতো এটা জাতি নয়। খারাপ লাগে, আমি নিজেও তাই ভারতীয়ই বটি। কিন্তু দেখতে পাচ্ছ, ভেড়া চড়াতে এসেছিল মালগুলো চারণ ভূমির খোঁজে, দিয়ে কি করলো? শাসন করে দিয়ে চলে গেল। ওটাই বললাম যে ভারত হচ্ছে সরাইখানা, সরাই হোটেল, যে কেউ মুখ তুলে চলে আসে, খায় দায় আয়াসি করে, ফুর্তি করে, দিয়ে কেটে পড়ে লুটে পুটে, আর আমরা লুটতে দিই। এখনো স্বভাব বদলায়নি, এখনো না। আগে এরা লুটেছিল, এখন নেতারা লুটছে,
তাই তো, আর আমরা লোটাচ্ছি। তো শকরা মূলত মধ্য এশিয়া যাযাবর জাতি বা বাসিন্দা ছিল এবং চারণ ভূমির খোঁজে ভারতে এসেছিল। আগমনের কারণ কি? তো ঐতিহাসিকদের মতে মধ্য এশিয়ার ইউচি নামক অন্য একটি যাযাবর জাতির চাপে, একটু আগেই বললাম যে কুষাণরা কি ছিল, ইউচি জনজাতির একটা গোষ্ঠী ছিল। তো ইউচি জনজাতির বা অন্য একটা ইউচি নামক যাযাবর জাতির চাপে এবং চারণ ভূমি ও ভালো জীবনের সন্ধানে তারা দক্ষিণ দিকে অগ্রসর হয়, দিয়ে ভারতে ঢুকে দেয়, তারপর শাসন করে, ভর্তি করে, আবার কি। ঠিক আছে, চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে 58 খ্রিস্টপূর্বাব্দে উজ্জয়িনীর এক স্থানীয় রাজা শকদের পরাজিত করে ভারতের বাইরে তাড়িয়ে দেন এবং বিক্রমাদিত্য উপাধি ধারণ করেন। শকেদের উপর বিজয় উপলক্ষে 58 খ্রিস্টপূর্বাব্দে একটি নতুন সম্বত, বিক্রম সম্বত নামক একটি নতুন অব্দ বা ক্যালেন্ডার বর্ষ চালু হয়। আর ওই সময় থেকেই বিক্রমাদিত্য উপাধিটি লোকপ্রিয়তা পায়, যার ফলে এটির সংখ্যা ভারতীয় ইতিহাসে 14টি হয়ে গেছিল। মানে যে যাকে হারাতো সে নিজেকে বিক্রমাদিত্য উপাধি দিয়ে দিত। ঠিক আছে, তো এটির সংখ্যা ভারতীয় ইতিহাসে 14টি হয়ে গেছিল। গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্ত দ্বিতীয় সব থেকে বেশি বিখ্যাত বিক্রমাদিত্য ছিলেন। এরপরেই আমরা গুপ্ত সাম্রাজ্য পড়ব, তখন ডিটেলসে জানবো এটাকে। এখন এটুকুই জানো যে গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্ত দ্বিতীয় সব থেকে বেশি বিখ্যাত বিক্রমাদিত্য ছিলেন। নেক্সট হচ্ছে শকেদের অন্যান্য শাখাগুলির তুলনায় পশ্চিম ভারতে প্রভুত্ব স্থাপিত করা শাখাটি সব থেকে বেশি সময় পর্যন্ত শাসন করেছিল। আর দেখো, 4 শতাব্দী পর্যন্ত, লং টাইম পিরিয়ড, বুঝতে পারছো? আর আমরা রাগ করি যে ব্রিটিশরা 200 বছর শাসন করেছে, ভারত ছাড়ো, এই ছাড়ো, ওই ছাড়ো। তো ডবল টাইম, 4 শতাব্দী পর্যন্ত শাসন করেছিল। আর এত লম্বা সময় পর্যন্ত শাসন কি করে করেছিল? তো গুজরাটে চলা সামুদ্রিক বাণিজ্যের কারণে এই শাখাটি অনেক লাভবান হয়েছিল। ঠিক আছে, পয়সা কামাতো, লাভ কামাতো। তারা ভারী সংখ্যায় রূপার মুদ্রার প্রচলন করেছিল। আচ্ছা, আমি তোমাদেরকে ম্যাপে একটু ভুল দেখিয়ে দিয়েছি। এই 4 নম্বর শাখাটা পশ্চিম দিকে হবে, এটা তো পূর্ব দিক। সরি, খেয়াল ছিল না, ভুল হয়ে গেছে। 4 নম্বর শাখাটা এদিকে হবে। ঠিক আছে, তো এটা কি গুজরাট প্রান্ত, আর এটা সমুদ্রের উপকূল। তো সামুদ্রিক বাণিজ্যের কারণে এই শাখাটা কি হয়েছিল? লাভবান হয়েছিল। ওকে, মাথায় থাকবে। এবার দেখো, শকেদের সব থেকে প্রতাপশালী শাসক রুদ্রদমন প্রথম ছিলেন। ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকে এক্সামে কোশ্চেন আসে। ঠিক আছে, শকেদের সব থেকে প্রতাপশালী শাসক রুদ্রদমন প্রথম ছিলেন। তিনি কাঠিয়াবাড়ের অর্ধ শুষ্ক সুদর্শন ঝিলকে পুনরুদ্ধার করেছিলেন। তো কোশ্চেন ফ্রেম করে যে সুদর্শন ঝিলের মেরামত বা পুনরুদ্ধার কে করেছিলেন? তো আনসার কি হবে? শক সম্রাট রুদ্রদমন প্রথম। আর দেখো, এই সুদর্শন ঝিলের নির্মাণ কে করেছিল? মৌর্য শাসকরা। আর যদি কারো জানা থাকে কোন শাসক করেছিলেন, জানাও তো। কেউ যদি জানো কমেন্টে জানাও কি হবে। কোন মৌর্য শাসক সুদর্শন ঝিলের নির্মাণ করেছিলেন? ওকে, আর এই রুদ্রদমন নির্মাণ করাননি, ওই ঝিলটাকে পুনরুদ্ধার করেছিলেন। মাথায় থাকবে। নেক্সট হচ্ছে রুদ্রদমন সংস্কৃত ভাষার প্রশংসক ছিলেন। তিনি সর্বপ্রথম শুদ্ধ সংস্কৃত ভাষায় লম্বা শিলালেখ জারি করেন। আর এই শিলালেখটির নাম কি? গিরনার শিলালেখ। আর এটা গুজরাটের জুনাগড়ের কাছে গিরনারে অবস্থিত। ঠিক আছে, তো গিরনার শিলালেখ এটা সংস্কৃত ভাষায় খোদাই করা হয়েছে। ঠিক আছে, দেখো এর পূর্বে যে সমস্ত শিলালেখগুলি ছিল সেগুলো প্রাকৃত ভাষায় রচিত ছিল। আমরা এর আগে যে ক্লাসগুলি করেছিলাম, মৌর্য সাম্রাজ্য, তারও আগে যে ক্লাসগুলি করেছিলাম, তো দেখেছিলাম যে বেশিরভাগ যে শিলালেখ সেগুলিতে প্রাকৃত ভাষার ব্যবহার করা হয়েছিল। কিন্তু রুদ্রদমন প্রথম এই প্রথাটিকে ভেঙে দেন আর সংস্কৃত ভাষাকে প্রশাসনিক ভাষা হিসাবে ব্যবহার করেন। ঠিক আছে, আর সংস্কৃত ভাষায় শিলালেখের খোদাই করেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভারতের শক রাজা নিজেদের ক্ষত্রপ বলতেন। এগেন ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। ঠিক আছে, ভারতের শক রাজা নিজেদের ক্ষত্রপ বলতেন। ওকে, তো রুদ্রদমন সংস্কৃত ভাষার প্রশংসক ছিলেন। তিনি সর্বপ্রথম শুদ্ধ সংস্কৃত ভাষায় লম্বা শিলালেখ, গিরনার শিলালেখ, যা গুজরাটের জুনাগড়ের কাছে গিরনারে অবস্থিত, এটিকে জারি করেন। এর পূর্বে সব শিলালেখগুলি প্রাকৃত ভাষায় রচিত হতো। রুদ্রদমন প্রথম এই প্রথা ভেঙে সংস্কৃতকে প্রশাসনিক ভাষা হিসাবে ব্যবহার করেন। আর ভারতে শক রাজা নিজেদের ক্ষত্রপ বলতেন। ঠিক আছে, তো শক সাম্রাজ্য থেকে তোমাদের এই পয়েন্টগুলো এনাফ, এর বেশি জানতে হবে না। তো শকও কমপ্লিট হলো। এবার দেখে নাও পহল্লব। পহল্লব বা পার্থিয়ান, তো অল্পই আছে। ঠিক আছে, বেশি নেই। এরপরে আমরা কুষাণটাকে দেব।
তো পহল্লব পশ্চিম উত্তর ভারতে, টাইপ মিস্টেক হয়ে গেছে, এটা পশ্চিম, তো পশ্চিম উত্তর ভারতে শকেদের আধিপত্যের পর পার্থিয়ান বা পহল্লবদের আধিপত্য শুরু হয়। সব থেকে প্রসিদ্ধ পার্থিয়ান রাজা কে ছিলেন? তো গন্ডোফার্নেস ছিলেন, নামটা মাথায় রাখবে। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আসে। তো সব থেকে প্রসিদ্ধ পার্থিয়ান রাজা গন্ডোফার্নেস ছিলেন। এনারই শাসনকালে সেন্ট থমাস খ্রিস্টান ধর্মের প্রচারের জন্য ভারতে আসেন। এগেন ইম্পর্টেন্ট পয়েন্ট। তো পার্থিয়ান থেকে বেশি নেই, বাট যে কটা আছে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভালো করে পড়ে নেবে। এনারই শাসনকালে সেন্ট থমাস খ্রিস্টান ধর্মের প্রচারের জন্য ভারতে আসেন। আর পার্থিয়ানদের মূল বাসস্থান ইরানে ছিল। ঠিক আছে, ইরান থেকে পার্থিয়ানরা এসেছিল। তো পার্থিয়ান থেকে এই পয়েন্টগুলোই ছিল, এর বেশি আর করতে হবে না। তো তোমাদের টপিক নাম্বার 1.14 শক সাম্রাজ্য, আর এখানে পার্থিয়ান বা পহলব কমপ্লিট হলো। এবার চলো দেখে নেওয়া যাক টপিক নাম্বার 1.15 কুষাণ সাম্রাজ্য। ঠিক আছে, চলো দেখা যাক। এবার দেখো টপিক নাম্বার 1.15 কুষাণ সাম্রাজ্য। তো পার্থিয়ানদের পর কুষাণরা ভারতে আসে, যারা ইউচি এবং তখরি নামও পরিচিত ছিল। তো একটু আগেই বললাম যে কুষাণরা কি ছিল? ইউচি জনজাতির একটা গোষ্ঠী ছিল। তো ইউচি নামক দল বা কবিলা 5টি কুলে বিভাজিত ছিল, একটু আগেও দেখলাম, যার মধ্যে একটি কুল ছিল কুষাণ। নেক্সট হচ্ছে কুষাণ বংশের সংস্থাপক, স্থাপনা কে করেছিলেন? তো কুজুল কডফিসেস। এগুলো খুব ইম্পর্টেন্ট হয়, কেমন কে স্থাপনা করেছিলেন, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। তো কুষাণ বংশের সংস্থাপক কুজুল কডফিসেস ছিলেন। এই বংশে সব থেকে প্রতাপশালী রাজা কে ছিলেন? কনিষ্ক। এনার রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ারে। আর কুষাণদের যে দ্বিতীয় রাজধানী সেটা ছিল মথুরাতে। ঠিক আছে, তো একটা রাজধানী পুরুষপুর বা পেশোয়ারে ছিল, আর দ্বিতীয় রাজধানী মথুরাতে ছিল। ওকে, নেক্সট। কনিষ্ক 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসার সময় একটি সম্বতের প্রচলন করেন, যা শক সম্বত নামেও পরিচিত। ইম্পর্টেন্ট, ঠিক আছে, শক সম্বত, যা ভারত সরকার দ্বারা বর্তমানেও ব্যবহার করা হয়। ওকে, চলো আগে বাড়ি। নেক্সট হচ্ছে বৌদ্ধ ধর্মের চতুর্থ বৌদ্ধ সংগীতি বা পরিষদ কনিষ্কের শাসনকালে কাশ্মীরের কুণ্ডলবনে আয়োজিত করা হয়েছিল, আর যার অধ্যক্ষতা করেছিলেন প্রসিদ্ধ বৌদ্ধ দার্শনিক বসুমিত্র। তো যখন আমরা বৌদ্ধ ধর্ম করেছিলাম, তো 4টে যে বৌদ্ধ পরিষদ এর একটা লিস্ট লিখিয়েছিলাম। কখন হয়েছিল, কোথায় হয়েছিল, কে অধ্যক্ষতা করেছিলেন, আর কার শাসনকালে হয়েছিল, মনে পড়ছে? তো ওটাই আবার রিপিট হচ্ছে। তো চতুর্থ বৌদ্ধ সংগীতি বা পরিষদ কনিষ্কের শাসনকালে কাশ্মীরের কুণ্ডলবনে আয়োজিত করা হয়েছিল, যার অধ্যক্ষতা প্রসিদ্ধ বৌদ্ধ দার্শনিক বসুমিত্র করেছিলেন। নেক্সট হচ্ছে কনিষ্ক বৌদ্ধ ধর্মের মহাজন সম্প্রদায়ের অনুযায়ী বা শিষ্য ছিলেন। ঠিক আছে, কনিষ্ক বৌদ্ধ ধর্মের মহাযান সম্প্রদায়ের অনুযায়ী ছিলেন। আর বৌদ্ধ যে ধর্মটা, এটা দুটো মতে বিভক্ত হয়, মহাযান, হিনযান। এগুলো ডিটেলসে আমরা বৌদ্ধ ধর্ম করার সময় করেছিলাম, তাই তো? নেক্সট, প্রথমে কুষাণ শাসকেরা প্রচুর সংখ্যায় স্বর্ণ মুদ্রার প্রচলন করেন, যার শুদ্ধতা গুপ্তকালে স্বর্ণ মুদ্রার থেকেও শ্রেষ্ঠ এবং উৎকৃষ্ট ছিল। তো প্রচুর পরিমাণে বহু সংখ্যক স্বর্ণ মুদ্রার প্রচলন কারা করে? তো কুষাণরা করে, কুষাণ শাসকেরা। আর যার শুদ্ধতা গুপ্তকালের যে স্বর্ণ মুদ্রা তার থেকে ভালো ছিল, শ্রেষ্ঠ ছিল, উৎকৃষ্ট ছিল। নেক্সট হচ্ছে কনিষ্কের রাজসভায় বিখ্যাত চিকিৎসক বা রাজবৈদ্য কে থাকতেন? চড়ক। ঠিক আছে, তো রাজসভার যারা প্রসিদ্ধ ব্যক্তি তাদের নামগুলো ইম্পর্টেন্ট হয়, এখান থেকে এক্সামে কোশ্চেন আসে। তো কনিষ্কের রাজসভায় বিখ্যাত চিকিৎসক বা রাজবৈদ্য ছিলেন চড়ক, যিনি চরক সংহিতা রচনা করেছিলেন। চড়কের রচনা কি? চরক সংহিতা, মাথায় রাখবে। নেক্সট হচ্ছে মহাবিভাগ সূত্রের রচনা বসুমিত্র করেছিলেন। এটিকে বৌদ্ধ ধর্মের বিশ্বকোষ বলা হয়, ইম্পর্টেন্ট। ওকে, তো চতুর্থ বৌদ্ধ সংগীতির যে অধ্যক্ষতা করেছিলেন বসুমিত্র, ওনার লেখা কি? মহাবিভাগ সূত্র। ঠিক আছে, আর এটিকে বৌদ্ধ ধর্মের বিশ্বকোষ বলা হয়, মাথায় থাকবে। চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে কনিষ্কের রাজকবি বা সভাকবি কে ছিলেন? অশ্ব ঘোষ। আর অশ্ব ঘোষ কি লিখেছিলেন? বুদ্ধ চরিত। অশ্ব ঘোষ বুদ্ধ চরিতে রচনা করেছিলেন, যাকে বৌদ্ধ ধর্মের রামায়ণ বলা হয়। ওকে, নেক্সট, বসুমিত্র, পার্শ্ব, নাগার্জুন, অশ্ব ঘোষ, মহাচেত এবং সংঘরক্ষক কুষাণ সম্রাট কনিষ্কের রাজসভায় বিশিষ্ট বৌদ্ধ পণ্ডিত ও দার্শনিক ছিলেন। ওকে, নেক্সট, ভারতের আইনস্টাইন নাগার্জুনকে বলা হতো। তো নাগার্জুনকে ভারতের আইনস্টাইন বলা হতো। এবার দেখো, এগুলোই তো বিড়ম্বনা। নাগার্জুনের জন্ম এই আইনস্টাইনের থেকে না জানে কতকাল আগে হয়েছিল। তো নাগার্জুনকে ভারতের আইনস্টাইন বলা হতো, কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হতো। তো এটা ইউরোসেন্ট্রিক মানসিকতাকে দেখায়। ঠিক আছে, তো এনাদের জন্ম আইনস্টাইন বলো বা শেক্সপিয়ার বলো,
ওদের থেকে অনেক আগে হয়েছিল, অনেক আগে এরা এনাদের যে কৃতিত্ব সেগুলি করে চলে গেছে। তো হিসাব মতো বলা দরকার যে আইনস্টাইনকে নাগার্জুন বলা হতো। এখানে উল্টো গঙ্গা বইছে, বলছে ভারতের আইনস্টাইন নাগার্জুনকে বলা হতো, ভারতের শেক্সপিয়ার কালিদাসকে বলা হয়। তো ওটাই বললাম যে এটা ইউরোসেন্ট্রিক যে মানসিকতা সেটাকে দেখায়। তো ভারতের আইনস্টাইন নাগার্জুনকে বলা হতো। এনার পুস্তকের নাম কি? মাধ্যমিক সূত্র। আর এই পুস্তকে নাগার্জুন সাপেক্ষতার যে সিদ্ধান্ত সেটাকে প্রস্তুত করেছেন। এবার দেখো সাপেক্ষতার সিদ্ধান্ত কি। তো নাগার্জুন মাধ্যমিক দর্শন বা শূন্যতাবাদের প্রবক্তা। এই দর্শনে তিনি দেখিয়েছেন যে কোনো বস্তুরই নিজস্ব কোনো স্বাধীন সত্তা নেই, সেলফ নেচার নেই, সবকিছু অন্য কোনো কারণ বা সত্ত্বের উপর নির্ভর করে অস্তিত্বশীল, যাকে তিনি সাপেক্ষ উদ্ভব, ডিপেন্ডেন্ট অরিজিনেশন বলেছেন। ঠিক আছে, তো সাপেক্ষতার যে সিদ্ধান্ত, তার যে প্রবক্তা প্রতিপাদক কে? নাগার্জুন। আর পুস্তকটার নাম কি? মাধ্যমিক সূত্র। মাথায় রাখবে, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। ঠিক আছে, আগে বাড়ছি। নেক্সট হচ্ছে কনিষ্কের মৃত্যু 102 খ্রিস্টাব্দে হয়। কুষাণ বংশের অন্তিম শাসক কে ছিলেন? তো বাসুদেব ছিলেন। শুরুতেই বলেছিলাম যে কোনো রাজবংশের প্রতিষ্ঠা কে করছেন, কোনো রাজবংশে যদি কোনো প্রতাপশালী রাজা থাকে তার নাম, আর শেষ রাজা কে ছিলেন তার নাম থেকে মনে রাখবে। এই তিনটে মনে রাখলেই হবে, খুব বেশি মনে রাখতে হবে না। ওকে, তো কনিষ্কের মৃত্যু 102 খ্রিস্টাব্দে হয়। আর কুষাণ বংশের যে অন্তিম শাসক, শেষ শাসক কে ছিলেন? বসুদেব ছিলেন। নেক্সট, এখানে একটা নোট দেওয়া আছে যে কুষাণ রাজাদের দেবদূত বলা হতো। ঠিক আছে, কুষাণ রাজাদের দেবদূত বলা হতো। আর এই উপাধি কুষাণরা চৈনিকদের কাছ থেকে পেয়েছিলেন, যারা চীনা রয়েছেন তাদের কাছ থেকে এই উপাধিটা পেয়েছিলেন। নেক্সট হচ্ছে গান্ধার শৈলী এবং মথুরা শৈলীর বিকাশ কনিষ্কের শাসনকালে হয়েছিল। খুব খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় কোয়েশ্চেন আসে। আর গান্ধার শৈলী কি, মথুরা শৈলী কি, এর ব্যাপারে আমরা বিস্তারে পড়বো যখন ডেসক্রিপটিভ ক্লাস করব। ঠিক আছে, সিভিল সার্ভিস বিশেষ করে ইউপিএসসি মেন্স কিংবা ডব্লিউবিসিএস এ যদি কেউ হিস্ট্রি অপশনাল নাও, তো ওটা ডেসক্রিপটিভ হয়, তখন আমরা এগুলো জানবো। ঠিক আছে, আর এগুলো আর্ট অ্যান্ড কালচারের দিক থেকেও খুব ইম্পর্টেন্ট। সিভিল সার্ভিসে আর্ট অ্যান্ড কালচার থেকে কোয়েশ্চেন করে। ঠিক আছে, তো ওয়ান ডে এক্সামের জন্য এটাই যথেষ্ট। এতটুকু জানলেই হবে যে গান্ধার শৈলী এবং মথুরা শৈলীর বিকাশ কনিষ্কের শাসনকালে হয়েছিল। নেক্সট হচ্ছে রেশম মার্গের ওপর নিয়ন্ত্রণ রাখা শাসকদের মধ্যে সব থেকে প্রসিদ্ধ কুষাণরা ছিলেন। রেশম মার্গ জানবেন নিশ্চয়ই, চীন থেকে রাস্তাটা যেত ইউরোপ অব্দি, বাণিজ্যের একটা গুরুত্বপূর্ণ রাস্তা ছিল। তো এর উপরে নিয়ন্ত্রণ রাখা শাসকদের মধ্যে সব থেকে প্রসিদ্ধ কুষাণরা ছিল। আর কুষাণ সাম্রাজ্যের ওপরই রেশম মার্গের সুরক্ষার দায়িত্ব ছিল। ওকে, আর লাস্ট পয়েন্ট হচ্ছে যে রেশম বানানোর যে প্রযুক্তি তার ব্যবহার সর্বপ্রথম চীনে হয়েছিল। এটা সবাই জানবে নিশ্চয়ই। ঠিক আছে, তো রেশম বানানোর যে প্রযুক্তি তার সর্বপ্রথম যে ব্যবহার সেটা চীনে হয়েছিল। ওকে, তো এই ছিল টপিক নম্বর 1.15 কুষাণ সাম্রাজ্য। তো কুষাণ সাম্রাজ্য তোমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এই পয়েন্টগুলো মোর দেন এনাফ, এর মধ্যেই এক্সামে কোয়েশ্চেন পেয়ে যাবে। ওকে, তাহলে চলো আগে বাড়া যাক। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এতটাই থাক। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।